বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ। তাঁর পথ অনুসরণ করলে বদলে যেত বাংলাদেশ, বলছেন প্রবীণ রাজনীতিবিদরা। কোনো দল নিষিদ্ধের পক্ষে নয় বিএনপি, ক্ষমা না চাইলে জনবিচ্ছিন্নই থাকবে আওয়ামী লীগ। জামাতের সঙ্গে জোটে এনসিপির সাংগঠনিক ক্ষতি দেখছেন মির্জা ফখরুল। রাজধানীর বর্জ্য অপসারণ কাজ ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী। কয়েক জায়গায় বর্জ্য পড়ে থাকতে দেখে ক্ষোভ, গাফিলতির দায়ে ২ সিটির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা বরখাস্ত। চামড়ার বাজারে সিন্ডিকেটের হানা, কারসাজি করে দাম কমানোর অভিযোগ, মধ্যস্বত্বভোগীর দৌরাত্ম্যে বিপুল পরিমাণ নষ্ট। রফতানি আয় বাড়াতে ব্যবস্থা নিচ্ছে সরকার। এবং মূল্যবৃদ্ধির দাপটে মধ্যবিত্তের নাগাল ছাড়া হলেও ব্যবহার কমেনি স্বর্ণের। দাম কমাতে নতুন অর্থবছর থেকে প্রতি ভরিতে ২,০০০ টাকা ভ্যাট আরোপের দাবি বাজুসের। সকালের সময় সঙ্গে আছি আমি ইমদাদুল হক। দেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ। মাত্র ৩.৫ বছরের শাসনে দেশকে ঘুরে দাঁড়ানোর পথ দেখিয়েছিলেন তিনি। কিন্তু আত্মপ্রত্যয়ী বাংলাদেশকে থামাতে ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামে প্রেসিডেন্ট জিয়ার বুক ঝাঁঝরা করে ঘাতকের বুলেট। ওই বুলেট সেদিন শুধু শহীদ হননি বিএনপির প্রতিষ্ঠাতা, থেমে গিয়েছিল গোটা দেশ। প্রবীণ রাজনীতিবিদদের মতে ৮১ পরবর্তী সরকারগুলো জিয়ার পথ অনুসরণ করলে বদলে যেত ৫৬,০০০ বর্গমাইলের বাংলাদেশ। আহমেদ সালেহিনের রিপোর্ট। এক বীরের ছুটে চলা পথে, প্রান্তরে গ্রামগঞ্জে, এ প্রান্ত থেকে অন্য প্রান্ত, দুচোখ ভরা স্বপ্ন শুধু একটি স্বনির্ভর দেশ গড়ার, যার নাম জিয়াউর রহমান। দেশ ছাড়িয়ে যার নাম ছড়িয়েছে বিশ্ব ব্রহ্মাণ্ডে। মাত্র ৩.৫ বছরের শাসনামলে সদ্য যুদ্ধবিধ্বস্ত মাতৃভূমিকে শক্ত ভিতের ওপর দাঁড় করান রাষ্ট্রপতি জিয়াউর রহমান। খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে কৃষিকে প্রাধান্য দিয়ে খাল খনন কর্মসূচি সহ নানামুখী কর্মকাণ্ডে দেশকে নিয়ে যান অনন্য এক পথ চলায়। অর্থনীতির ভিত রচিত হয়েছিল জিয়ার বেশ কয়েকটি পদক্ষেপের ফলে। রিজার্ভের ভাণ্ডার গড়তে বৈদেশিক মুদ্রার ওপর জোর দিয়ে প্রবাসে মানব সম্পদ গড়ে তোলেন তিনি। পোশাক খাতে বিপ্লব ঘটিয়ে দেশকে উন্নীত করেন নতুন শিখরে। শিক্ষাক্ষেত্রে আমূল পরিবর্তনে কমতে থাকে নিরক্ষরতার হার। স্বাস্থ্যসেবায় আধুনিকায়নে সুবিধা ভোগ করেন দেশের মানুষ। একদলীয় শাসন বাকশালের শৃঙ্খল মুক্ত করে দেশে প্রতিষ্ঠা করেন বহুদলীয় গণতন্ত্রের ধারা। স্বপ্নে বিভোর এক রাষ্ট্রনায়ক বিশ্বের দরবারে লাল সবুজের দেশকে চিনিয়েছেন সমৃদ্ধশালী এক ভূখণ্ড হিসেবে। ইরান ইরাক যুদ্ধে তার প্রতিনিধিত্ব বাংলাদেশকে করেছে মহিমান্বিত। জাতীয়তাবাদের আদর্শে সাধারণ মানুষকে উজ্জীবিত হবার দীক্ষা দিয়েছেন জিয়াউর রহমান। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে বাংলাদেশকে প্রাধান্য দিয়ে তিনি গড়েছিলেন স্বাধীন পররাষ্ট্রনীতির ভিত। আঞ্চলিক স্বার্থ রক্ষায় গঠন করেছিলেন সার্ক। হঠাৎ থমকে যায় সেই স্বপ্নীল যাত্রা। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে কিছু বিপদগামী সেনা সদস্যদের গুলিতে নিহত হন ক্ষণজন্মা মহানায়ক জিয়াউর রহমান। প্রবল জনপ্রিয় এই নেতার শেষ বিদায় আর জানা যায় ঢাকায় ঢল নামে লাখ লাখ মানুষের। জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ মনে করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বেঁচে থাকলে বাংলাদেশ আজ উন্নত ও সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে উঠত। আক্ষেপ নিয়ে তিনি বলেন, পরবর্তী সরকারগুলো জিয়ার পথ অনুসরণ করতে পারলে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতো ৫৬,০০০ বর্গমাইলের বাংলাদেশ। জিয়াউর রহমান কেবলমাত্র একজন বীর যোদ্ধাই নন, তিনি একজন রাষ্ট্রপতি রূপে জনগণের হৃদয়ে স্থায়ী আসন দখল করেছেন। স্বজনপ্রীতি কখনোই তাকে স্পর্শ করতে পারেনি। মৃত্যুর পর দেখা গেল এই বিশাল দেশে তার কোনো সম্পদই নেই। তার পররাষ্ট্রনীতি ছিল স্বাধীন। বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন তিনি প্রত্যেকটি পর্যায়ে ঘটিয়েছিলেন। এই জন্যই জিয়াউর রহমান জনগণের কাছে এতটা প্রিয়। জিয়াউর রহমান বেঁচে থাকলে বাংলাদেশকে অনেক সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যেত। তার মৃত্যুতে আমাদের অপূরণীয় ক্ষতি হয়েছে। বাংলাদেশ একজন সৎ মহান রাষ্ট্রপতিকে হারিয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অনন্য অবদানের সঙ্গে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে দল হিসেবে বিএনপি গঠন ছিল এই মহানায়কের অমর কীর্তি। এমনটাই মনে করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। বহুদলীয় গণতন্ত্র তিনি প্রতিষ্ঠা করেছেন। তিনি উপলব্ধি করেছেন যে একটি দেশপ্রেমিক সুদক্ষ রাজনৈতিক দল ছাড়া রাষ্ট্র ব্যবস্থায় গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব নয়। জাতীয়তাবাদকে প্রতিষ্ঠিত করার জন্যই তিনি বিএনপির সৃষ্টি করেছেন, যে দলটি আজও
জনগণের মধ্যে অত্যন্ত জনপ্রিয়তা অর্জন করেছে। তার মতে মুক্তিযুদ্ধে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকা যেমন কালজয়ী বাস্তবতা, তেমনি স্বাধীনতা পরবর্তী দেশ গঠনের ক্ষেত্রেও তার অবদান চিরভাস্বর। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। কোনো দল নিষিদ্ধের পক্ষে নয় বিএনপি, তবে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সম্ভাবনা দেখছেন না দলটির মহাসচিব। তাঁর মতে কৃতকর্মের জন্য ক্ষমা না চাইলে দল হিসেবেও জনবিচ্ছিন্নই থাকবে আওয়ামী লীগ। সময় সংবাদের বিশেষ সাক্ষাৎকারে এই কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এনসিপি প্রসঙ্গে তিনি বলেন, রাজনীতিতে অনেক সম্ভাবনা থাকলেও জামাতের সঙ্গে জোট বেঁধে সাংগঠনিক ক্ষতি হয়েছে তরুণদের দলটির। গুলি করে হত্যা করা হয় হাজারো আন্দোলনকারীকে। এছাড়া 15.5 বছরের টানা শাসনে বিএনপি সহ বিরোধী মত দমনে গুম খুনের আশ্রয় নেয় তারা। এমন প্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা দেয়, যা এখনো বহাল। সময় সংবাদকে বিশেষ সাক্ষাৎকারে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, কোনো দল নিষেধের পক্ষে নয় বিএনপি। তার মতে অনুশোচনাবোধ থেকে ক্ষমা না চাইলে খুব সহসা রাজনীতিতে ফিরতে পারবে না আওয়ামী লীগ। শেখ হাসিনার নেতৃত্বে তো নয়ই। জনগণের কাছ থেকে আওয়ামী লীগ হারিয়ে গেছে। এখন আওয়ামী লীগের জন্য রাজনীতি ফিরে আসা জনগণের সমর্থন নিয়ে ইট উইল বি কোয়াইট ডিফিকাল্ট আমার কাছে মনে হয়। কারণ এখানে একটা বড় রকমের ক্ষতি তাদের হয়ে গেছে, এর জন্য দায়ী তারা নিজেই, অন্য কেউ না। ইন্টারিম গভর্নমেন্ট তাদেরকে নিষিদ্ধ করেছে, আমরা কিন্তু নিষিদ্ধ করিনি। আমরা কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষেও না। আপনি দেখেছেন জামাত ইসলামকে যখন নিষিদ্ধ করা আওয়ামী লীগ, তখন আমরা তার প্রতিবাদ করেছি, আমরা স্টেটমেন্ট দিয়েছি। আপনি কি মনে করেন শেখ হাসিনার নেতৃত্বে এটা নতুন করে আওয়ামী লীগ শেখ হাসিনা যে ভূমিকা পালন করেছেন তাতে আমার কাছে মনে হয় না আর কি শেখ হাসিনার নেতৃত্বে আবার আওয়ামী লীগ পুনর্গঠিত হবে, এটা আপনার না, এটা ডিফিকাল্ট হবে। আওয়ামী লীগ যে একটা অনুশোচনা করবে, এত বড় একটা হত্যাযজ্ঞ তারা ঘটিয়েছে। শেখ হাসিনার একবার বলা যে আমি যা করেছি ভুল করেছি, আপনার রাজনীতিতে কিন্তু ক্ষমা চাওয়ার ব্যাপারটা আছে, সেটা নিতে পারতেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর 24-এর অভ্যুত্থান সামনে থেকে নেতৃত্ব দেওয়ার কৃতিত্ব দেন ছাত্রদের। তবে জামায়াতে ইসলামীর সাথে জোট করে ভোটে যাওয়া এনসিপি ঠিক হয়নি বলে মনে করেন তিনি। এনসিপি যদি এককভাবে ইলেকশন করতো তাহলে হয়তো তারা অনেক ভালো করতো এবং তাদের দলের ভবিষ্যৎটা অনেক ভালো হতো। নাও দে হ্যাভ বিন ব্র্যাকেটেড উইথ জামাত। এই জায়গাটা তাদের জন্য একটা বিপদ আসবে। তারা বিএনপির লোকজনকে নিয়ে যাচ্ছে, তাদের দলের মধ্যে ভর্তি করছে, তারপরে তাদের যে দীনতা এটা প্রকাশ পাচ্ছে। নির্বাচনে জনগণ উদারপন্থী রাজনীতিকে বেছে নিয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, মানুষের আস্থার প্রতিদান দিতে 3.5 মাস সরকার বহু কাজ করেছে এবং অনেকগুলো ভালো কাজ হয়েছে এবং কোথাও ব্যর্থতা আমি সেভাবে হাম তো আপনার ইন্টারিম গভর্নমেন্টের টিকা না দেওয়ার ফলে হাম এইভাবে ছড়িয়ে পড়েছে। এটা এই সরকার চেষ্টা করছে, সরকার প্রাণপণে চেষ্টা করছে। আপনার ইরান আর মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ তো আর বিএনপি সরকার লাগিয়ে দেয় নাই, ফলে তার তেলের যে সমস্যা হয়েছে, ক্রাইসিস হয়েছে ওই সময়টুকু, এটা বিএনপি অত্যন্ত সফলতার সঙ্গে, অত্যন্ত যোগ্যতার সঙ্গে হ্যান্ডেল করেছে। এখন তো নাই, বাট স্টিল দ্য প্রবলেম ইজ দেয়ার, যুদ্ধ তো ব্যাপারটা তো আছে। কাউন্সিলের পর আবারও অবসরের কথা জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, রাজনীতিবিদদের সবারই একসময় অবসরে যাওয়া উচিত। আমি এটা বহুকাল থেকেই ভাবি, চিন্তা করি যে পলিটিক্যাল লিডারদের আসলে আপনার রিটায়ার একটা সময় বিষয় থাকা উচিত। আমার এখন একটা কাজ বাকি আছে মনে হয় আমার কাছে, সেটা হচ্ছে যে আপনার কাউন্সিলটা করে দেওয়া আমার পার্টির, সেই কাউন্সিলটা করে দিতে পারলে সময় মতো, তারপরে আমি একটু নিজের জন্য সময় চাই। ইমরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। নিজেই গাড়ি চালিয়ে রাজধানীর কোরবানির বর্জ্য অপসারণ কাজ ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় কয়েকটি স্থানে বর্জ্য পড়ে থাকতে দেখে হতাশ হন প্রধানমন্ত্রী। দায়িত্বে অবহেলার জন্য ঢাকার 2 সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করার নির্দেশ দেন তিনি। বর্জ্য অপসারণের কাজ সঠিকভাবে চলছে কিনা তা দেখতে শুক্রবার বিকেলে রাজধানীর বিভিন্ন সড়ক পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গুলশান থেকে নিজেই গাড়ি চালিয়ে প্রধানমন্ত্রী যান হাতিরপুল, এলিফ্যান্ট রোড, গ্রিন রোড, ফার্মগেট ও কারওয়ান বাজার এলাকায়। এ সময় তিনি কয়েকটি স্থানে কোরবানির বর্জ্য ও পূর্বের জমে থাকা ময়লা পড়ে থাকতে দেখেন। পরে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের 2 আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে দায়িত্ব অবহেলার কারণে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে তাৎক্ষণিকভাবে তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত ও সাময়িক বরখাস্ত করা হয়। বরখাস্তকৃত আঞ্চলিক কর্মকর্তারা হলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের জোন 5-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদিকুর রহমান এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জোন 1-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা কাজী সালেহ মুস্তানজির। বরখাস্ত হওয়া ওই 2 আঞ্চলিক কর্মকর্তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে বলে নিশ্চিত করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলম। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা। চামড়ার বাজারে এবারও সিন্ডিকেটের হানা। কারসাজি করে কম দামে কেনা হয়েছে বলে অভিযোগ বিক্রেতাদের। এমন অভিযোগ স্বীকার করে মৌসুমি ব্যবসায়ীদের দোষারোপ করছেন পোস্তার ব্যবসায়ীরা। আর সাভারে চামড়া শিল্পনগরীতে বিভিন্ন জেলা থেকে আসা চামড়ার কাঙ্ক্ষিত দাম না পাওয়ার অভিযোগ উঠেছে। শিল্পমন্ত্রী বলছেন, সিইটিপি সংস্কার সহ রফতানি আয় বাড়াতে ব্যবস্থা নিচ্ছে সরকার। বড় গরুর চামড়া 500 থেকে 700, একটু কাটা হলে নেমে যাচ্ছে 100 টাকায়। পুরান ঢাকার পোস্তায় ঈদের দ্বিতীয় দিন নিয়ে আসা এসব পশুর চামড়া এমন কম দামে বিক্রির অভিযোগ করেন ভুক্তভোগীরা। বড় চামড়াগুলো 700 টাকা নিতেছে, এর মধ্যে যদি আপনার ছিঁড়া ভাড়া থাকে, সামান্য ত্রুটি থাকে, তাহলে 100-200 টাকা। কিছু ক্ষেত্রে কমে কেনার কথা স্বীকার করছে হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশন। 1200-1300 টাকা তাকে বিক্রি করতে হবে। হয়েছে, ঘটনা যে হয়নি এরকম না। কিছু কিছু জায়গায় হয়তো বা ছোট ছোট চামড়াগুলো নিয়ে আসছে, সেগুলি 200-300 টাকা কিনেছে। এটা তারা প্রপার দামে কিনতে সক্ষম হয়নি। এদিকে তেমন নষ্ট ছাড়াই এবার চামড়া সংরক্ষণ হয়েছে সাভার চামড়া শিল্পনগরী ও আশপাশের আড়তে। তবে ঢাকার বাইরে থেকে যেসব চামড়া এসেছে গুণগত মান কিছুটা নষ্ট হওয়ায় ভালো দাম পাননি বিক্রেতারা। মোটামুটি আমরা আমাদের লক্ষ্যমাত্রায় আমরা পৌঁছছি মোটামুটি। ওইটার ভালো ছিল, তার কারণে আমাদের চামড়াটা আপনার তেমন নষ্ট হয়নি। বিটিএ বলছে এবার 10 থেকে 15% চামড়া নষ্ট হওয়ার শঙ্কা রয়েছে। এলএসডি নিয়ে আমরা বারবার ধর্ণা দিয়েছি প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের কাছে, কিন্তু তারা কোনোভাবেই আপনার স্বীকার করে না যে লাম্পি ডিজিজ আপনার বাংলাদেশে আছে। সাভারের চামড়া শিল্পনগরী পরিদর্শন করে শিল্পমন্ত্রী জানান, সিইটিপি সংস্কার সহ সরকার এ খাতের রফতানি আয় 10 থেকে 12 বিলিয়ন ডলারে উন্নীত করতে চায়। আমরা একটা মাত্রা ঠিক করব যে সাইজের উপরের প্রত্যেকটা প্রতিষ্ঠান তাদের নিজস্ব ইটিপি করবে, এবং এই ইটিপি করার জন্য যে সমস্ত টেকনিক্যাল সাপোর্ট লাগবে, প্রয়োজন বোধে আর্থিক যদি কোনো সহায়তা লাগে, পলিসি সাপোর্ট লাগে, এগুলি সরকার থেকে দিব। পুরোপুরি এই চামড়া আহরণ করে রপ্তানিতে যদি রপ্তানি পণ্যে পরিণত করা যায়, তাহলে 10-12 বিলিয়ন ডলারের একটা রপ্তানি খাতে পরিণত হওয়ার সব পটেনশিয়াল এই সেক্টরটার আছে। শুক্রবার দুপুর পর্যন্ত পোস্তায় 55,000 ও চামড়া শিল্পনগরীতে চামড়া সংগ্রহ হয়েছে প্রায় 5 লাখ পিস। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। চামড়া সংগ্রহ নিয়ে জানাতে এবার কুষ্টিয়ার চামড়াপট্টি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এস এম রাশেদ। সরাসরি যাব তার কাছে। রাশেদ, হ্যাঁ, কুষ্টিয়ায় যে চামড়া ব্যবসায়ীরা যারা আছেন, বিশেষ করে আড়তের মালিক যারা আছেন, তারা কিন্তু কুষ্টিয়ায় চামড়া পট্টিতে তাদের যে সংগ্রহের কাজ সেটা কিন্তু শেষ করেছে, এবং বাকি যে ব্যাপারীদের যে মাল কুষ্টিয়া সহ আশেপাশে বিভিন্ন জেলায় রয়েছে সেগুলো হয়তো 2-1 দিনের ভিতরে তারা ক্রয় করবে বলে আমাদেরকে জানিয়েছেন কুষ্টিয়ার চামড়া ব্যবসায়ীরা। এবং মূলত এবার কিন্তু চামড়া ব্যবসায়ীরা বিষয়টা লক্ষ্য করছে যে এই পক্স জাতীয় একটা রোগের কিন্তু প্রাদুর্ভাব দেখা দিয়েছে, যার কারণে কিন্তু অধিকাংশ চামড়া, প্রায় 40% চামড়া কিন্তু পচে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন কুষ্টিয়ার চামড়া ব্যবসায়ীরা। কারণ আসলে মৌসুমী ব্যবসায়ী যারা আছে তারা আসলে পড়েছে বিপাকে, কারণ তারা আসলে মৌসুমী ব্যবসায়ীরা চামড়াগুলো ক্রয় করার সময় আসলে চামড়া যে রোগ আছে কিনা, চর্মজাতীয় রোগ ছিল কিনা গরুর, সেইগুলো আসলে যাচাই বাছাই না করেই তারা ক্রয় করেছে, যার কারণে কিন্তু অধিকাংশ চামড়ার কিন্তু পক জাতীয় রোগ দেখা দিয়েছে। এই পক জাতীয় রোগ এর কারণে কিন্তু এখানকার কুষ্টিয়ার ব্যবসায়ীরা এই চামড়াগুলো ক্রয় করছে না, যার কারণে একটি বড় অংশ চামড়া কিন্তু আসলে এখান থেকে নষ্ট হবে বলে আমাদেরকে জানিয়েছেন চামড়া ব্যবসায়ীরা। তবে চামড়া ব্যবসায়ী যেটা দাবি করছেন যে আসলে ট্যানারি মালিকদের কাছে তাদের যে পাওনা টাকাটা রয়েছে সেই টাকাটা কিন্তু এখনো অনেক ব্যবসায়ী পায়নি বলে আমাদেরকে জানিয়েছেন চামড়া ব্যবসায়ীরা। এবং ইতিমধ্যে কিন্তু কুষ্টিয়া সহ আশেপাশে বিশেষ করে মেহেরপুর, চুয়াডাঙ্গা, যশোর, ঝিনাইদহ জেলার চামড়া 2-1 দিনের ভিতরে কুষ্টিয়ায় আড়তে আসবে বলে আমাদেরকে জানিয়েছেন চামড়া ব্যবসায়ী সমিতির নেতারা। এখন পর্যন্ত কিন্তু শুধুমাত্র কুষ্টিয়া চামড়া যে পট্টি রয়েছে সেই চামড়া পট্টিতে প্রায় 2.5 লক্ষ চামড়া কিন্তু ইতিমধ্যে সংগ্রহ
করেছে তারা, এবং 2-1 দিনের পরে কিন্তু এটি কিন্তু 4 থেকে 4.5 লক্ষ পরিমাণ চামড়া তারা সংগ্রহ করবে বলে আমাদেরকে জানিয়েছেন। তবে বিশেষ করে যেহেতু কুষ্টিয়ায় 47 কিলোমিটার সীমান্ত এলাকা রয়েছে, এই চামড়ার আসলে উপযুক্ত যদি দাম না পায় সেক্ষেত্রে অসাধু ব্যবসায়ীরা কিন্তু আসলে কাঁচা চামড়া পাচার করার একটা সম্ভাবনা দেখা দিয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন কুষ্টিয়া চামড়া ব্যবসায়ীরা। তবে এই বিষয়ে কুষ্টিয়া জেলা প্রশাসক আমাদেরকে জানিয়েছেন যে কুষ্টিয়া সহ যে আশেপাশে যেসব সীমান্তবর্তী এলাকা রয়েছে, এই সংশ্লিষ্ট যারা সীমান্তের দায়িত্বে রয়েছে তাদের সাথে ইতিমধ্যে বিভিন্ন দফায় তারা মিটিং করেছে, যাতে কোনো চামড়ার গাড়ি যাতে সীমান্তের দিকে না যায় সেই বিষয়ে কিন্তু তারা নিয়মিত মনিটরিং করছে বলে আমাদেরকে জানিয়েছেন কুষ্টিয়ার জেলা প্রশাসকের পক্ষ থেকে। এছাড়া বিজিবি থেকেও কিন্তু চামড়া পাচার রোধে নানা ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তো কুষ্টিয়ার কিন্তু চামড়া কিন্তু আকার এবং মান ভেদে বিক্রি হচ্ছে। গরুর চামড়া 200 থেকে 1200 টাকা পর্যন্ত এবং খাসির চামড়া বিক্রি হচ্ছে 40 থেকে 60 টাকা পর্যন্ত। তো কুষ্টিয়ার চামড়া পট্টি থেকে চামড়ার দাম এবং মান নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। কুষ্টিয়া থেকে সহকর্মী এস.এম. রাশেদ। সকালের সময় আরও থাকছে। চট্টগ্রামে গরু মহিষের ফেলে দেয়া নারী ভুঁড়ি থেকে আয় হচ্ছে বৈদেশিক মুদ্রা। বছরের রপ্তানি আয় 300 কোটি টাকা। গন্তব্য চীন, হংকং, থাইল্যান্ড ও ভিয়েতনাম সহ বিভিন্ন দেশ। এর তৃতীয় দিনেও ঢাকা ছাড়ছেন ঘরমুখ মানুষ। সকালে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করতে দেখা গেছে অসংখ্য মানুষকে। যারা নানা কারণে ঈদ উদযাপনের জন্য যেতে পারেননি তারাই ঈদের তৃতীয় দিন ঢাকা ছাড়ছেন। আবার অনেকেই ছুটি শেষ হওয়ার আগেই ফিরছেন রাজধানীতে। তবে সদরঘাট লঞ্চ টার্মিনালে দেখা গেছে বাড়ি ফিরছেন কম মানুষ। হামু উপসর্গ নিয়ে শুক্রবার আরও 10 শিশুর মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি 732 জন। ঈদের ছুটিতেও হাসপাতালে বেড়েছে আক্রান্ত রোগীর চাপ। অধিকাংশ রোগী ঢাকার বাইরের। চিকিৎসকদের আশঙ্কা, যাত্রাপথে জনসমাগমে সংক্রমণ বাড়ার আশঙ্কা রয়েছে। ঈদের দ্বিতীয় দিনেও হামের জন্য বিশেষায়িত রাজধানীর মহাখালী ডিএনসিসি হাসপাতালের করিডোরে রোগীর ভিড়। শুক্রবার সকাল থেকে এই ভিড় আরও বাড়তে থাকে। ডিএনসিসি হাসপাতালের করিডোরের অধিকাংশ রোগী ঢাকার বাইরে থেকে আসা। ঢাকা মেডিকেল রিসার্চকে ঢাকা মেডিকেল থেকে এই জায়গায় পাঠাইছে। নারায়ণগঞ্জে ভিক্টোরিয়া হাসপাতাল নিয়ে গেছিলাম, এখান থেকে যে শরীরের রেস্টেস দেখে পরে বলছে ডিএনসি হাসপাতাল নিয়ে। হাসপাতাল ঘুরে দেখা যায় রিলিজ নেওয়া রোগীর তুলনায় নতুন রোগীর ভর্তির পরিমাণেই বেশি। অনেকের পরিবার ও আত্মীয় স্বজন হামে আক্রান্ত ছিলেন, সেখান থেকে সংক্রমণের আশঙ্কা করছেন স্বজনরা। অন্য ডাক্তার দেখেছি, রোগের কোনো হইতেছে না, কমতেছে না, তারপর আমরা হাসপাতালে নিয়ে আসছি। 3 দিন যাবত হসপিটালে ভর্তি। চিকিৎসক জানান ঈদের রোগীর চাপ বেড়েছে। ভাইরাসটি ছোঁয়াচে হয় ঈদের এই সময়ে আশঙ্কাজনক হারে বাড়তে পারে হাম সংক্রমণ। হামটা আশানুরূপভাবে কমেনি। ঈদ যাত্রায় যে একটা সংক্রমণ হচ্ছে, ঈদের পরে এটা দেখা যাবে যে আরো বেড়ে যাবে এবং তারপর পরেই হয়তো আমরা একটা ওই যে টিকার বেনিফিটটা পাওয়া শুরু করব। তবে টিকার কার্যকারিতা শুরু হওয়ার পাশাপাশি জনসচেতনতায় সংক্রমণের ঝুঁকি থেকে রক্ষা পাওয়া সম্ভব বলে মনে করেন চিকিৎসকরা। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। চাঁদপুরে প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছে হামে আক্রান্ত নতুন নতুন রোগী। বিস্তারিত জানবো, যুক্ত হচ্ছেন সহকর্মী ফারুক আহমদ। সরাসরি যাব তার কাছে। দেশের যে 30টি উপজেলাকে হামের প্রকোপ এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছিল তার মধ্যে কিন্তু চাঁদপুরের 2টি উপজেলা আছে, এর মধ্যে চাঁদপুর সদর এবং হাইমচর। তো আমি এই মুহূর্তে আছি চাঁদপুর 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে, যেখানে গত 30 মার্চ থেকে আজ সকাল 8টা পর্যন্ত 650 শিশু হামে আক্রান্ত এই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। আর এখন এই মুহূর্তে হাসপাতালে ভর্তি আছে 31টি শিশু, যাদের মধ্যে হামের উপসর্গ আছে তো বটেই, তার সঙ্গে কিন্তু অন্যান্য রোগও ভর করেছে, বিশেষ করে জ্বর, নিউমোনিয়া, পাতলা পায়খানা। স্বজনরা জানিয়েছেন যে আসলে এবারে যে ঈদ, সেই ঈদের দিনও তাদেরকে হাসপাতালে থাকতে হয়েছে অনেকেই। আর তার আগেও তো বেশ কয়েকজন ছিলেন, এখনও আজকে সকালেও বেশ কয়েকজন রোগী ভর্তি হয়েছে। তো হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে যে প্রতিদিন 7 থেকে 10টি শিশু এই হাসপাতালে হামের প্রকোপ নিয়ে ভর্তি হচ্ছে এবং তারা 3 থেকে 5 দিনের মধ্যে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যাচ্ছে। আর একটি তথ্য হলো যে এই যে চাঁদপুরে যে হামের প্রকোপ,
এর মধ্যেও কিন্তু চাঁদপুরের প্রায় 3 লাখেরও বেশি শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে গত 2 মাসের মধ্যে। জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এটি শুধু যে চাঁদপুরের হাইমচর এবং চাঁদপুর সদর সেখানে নয়, জেলা 8টি উপজেলায় কিন্তু বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং যে টিকা কেন্দ্রগুলো আছে সেই টিকা কেন্দ্রগুলোতে হামের টিকা দেওয়া হয়েছে। তারপরও কিন্তু হামের প্রকোপ কমে দিকে যাচ্ছে না, অর্থাৎ প্রতিদিনই কোনো না কোনো শিশু এই হামে আক্রান্ত হচ্ছে। এটি কিন্তু চিকিৎসকদের ভাবিয়ে তুলেছে। তারা বলেছেন আসলে মূলত এই ছোঁয়াচে রোগ হওয়ার কারণে এই শিশুরা বিশেষ করে অন্যান্য শিশুদের সংস্পর্শে গেলে বা নানা রকম জীবাণুর কারণে এই রোগটি তাদের মধ্যে সংক্রামিত হচ্ছে, বিশেষ করে চোখে এবং মুখমণ্ডলের যে অবয়ব আছে সেখানে মূলত এই হামের যাকে বলে যে সংক্রমণ সেটি কিন্তু ছড়িয়ে পড়ে। চিকিৎসকরা বলেছেন আসলে এ থেকে পরিত্রাণের একমাত্র উপায় হলো পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে থাকা। আর সবশেষে যেই তথ্যটি বলে রাখি যে চাঁদপুরে সবশেষ যে 31টি শিশু ভর্তি আছে তার মধ্যে এর মধ্যে 8 জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে আর অন্যরা এখনো পর্যন্ত চিকিৎসা দিচ্ছে। এই ছিল আমার কাছে চাঁদপুরের হামের উপসর্গ নিয়ে সবশেষ তথ্য। চাঁদপুর থেকে সহকর্মী ফারুক আহমদ। দেখছেন সকালের আদ্দিন হাসপাতালে 6 নবজাতক মৃত্যুর ঘটনায় পোস্ট অপারেটিভের নির্মাণ ও ভেন্টিলেশনে ত্রুটি পেয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের তদন্ত কমিটি। আজই তদন্ত প্রতিবেদন দেওয়া হবে বলে জানিয়েছেন অতিরিক্ত মহাপরিচালক। পুলিশও দ্রুতই মামলার প্রতিবেদন জমার প্রস্তুতি নিচ্ছে। এ ঘটনায় দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় পরিবারের সদস্যরা। মাসুদুর রহমানের রিপোর্ট। মগবাজারের আদ্দিন হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ড 2-এ বুধবার সকালে 6 শিশুর রহস্যজনক মৃত্যু হয়। 1 ঘন্টা এসি বন্ধ থাকায় এই দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল। 2 যমজ শিশুসহ 6টি নবজাতকের এমন মৃত্যু মানতে পারেনি কেউ। হাসপাতালের দায়িত্ব অবহেলা ও অব্যবস্থাপনার অভিযোগে রমনা থানায় মামলা করেন এক শিশুর বাবা। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন করে দৃষ্টান্তমূলক শাস্তি চায় পরিবার। নার্স বলছিল যে বুধবার দিন ডেলিভারি দিয়ে দেবো, বাসায় নিয়ে যেতে পারো। বুধবারে ধর আনা হলো না, আনা হয়েছে আরেকটু থেকে আনা হচ্ছে। আমরা সরকারের কাছে বিচার চাই। সারা দেশে আলোড়ন সৃষ্টি করায় নড়েচড়ে বসে স্বাস্থ্য অধিদপ্তর। উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি গঠন করে শুরু হয় কাজ। অনেক পুরনো ভবনে পোস্ট অপারেটিভ ওয়ার্ড স্থাপন, ভেন্টিলেশন ও এসি স্থাপনের বিষয়ে তদন্ত করছেন তারা। ওখানে ভেন্টিলেশন ব্যবস্থা অ্যাপ্রোপ্রিয়েট না। এসি যদি বন্ধ হয়ে যায় তাহলে প্র্যাকটিক্যালি ওখানে ভেন্টিলেশন করা হচ্ছে। এই জিনিসগুলো আমাদের নজরে আসছে। জোরে সোরে চলছে পুলিশের তদন্ত কাজও। সিআইডির ফরেনসিক প্রতিবেদনের অপেক্ষায় তারা। পাশাপাশি 6 নবজাতকের সব মেডিকেল কাগজপত্রও চলছে যাচাই বাছাই। দ্রুতই প্রতিবেদন দিতে চায় পুলিশ। সিআইডি এক্সপার্ট টিম এসে স্যাম্পল সংগ্রহ করেছে। খুব দ্রুতই আমরা পুলিশ রিপোর্ট দিয়ে দেব। প্রতিবেদনের আলোকে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চায় স্বাস্থ্য অধিদপ্তর ও পুলিশ। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। গরু মহিষের ফেলে দেয়া নাড়ি ভুঁড়ি বা ওমাসম রফতানিতে বছরে আয় প্রায় 300 কোটি টাকা। চট্টগ্রাম নগরীর আতুরাট ডিপো থেকে চীন, হংকং, থাইল্যান্ড ও ভিয়েতনাম সহ বিশ্বের বিভিন্ন দেশে রফতানি করেন ব্যবসায়ীরা। উন্নত মানের স্যুপ ও সালাদ তৈরিতে ব্যবহার হয় এই ওমাসম। অনেক বিশ্বাসের ছবিতে শফিকুল আলমের রিপোর্ট। প্রতি পরতে পরতে মাখা হচ্ছে লবণ, তারপর সংরক্ষণ। এই উচ্ছিষ্টের নাম ওমাসম। চট্টগ্রাম নগরীর চামড়ার আড়ত আতুরাট ডিপুতে দল বেঁধে শ্রমিকরা কোরবানির মৌসুমে এই কাজ করছেন। একসময় গরু মহিষের এই নাড়িবুড়ি বা ওমাসম ফেলে দেয়া হতো খাল বিলে, এখন করা হচ্ছে বিদেশে রফতানি। লবণ দিয়ে ড্রামে সংরক্ষণের পর নানা প্রক্রিয়ায় রফতানির উপযোগী করেন শ্রমিকরা। সময় লাগে 1 থেকে 2 সপ্তাহ। এই নাড়িবুড়ি দিয়ে উন্নত বিশ্বে তৈরি হয় সালাদ আর স্যুপ। ফরলে ভালো করে লবণ দেওয়া লাগে। লবণ দেওয়ার পরে আবার ওয়াশ করা লাগে। হচ্ছে আপনার গোবরগুলা পরিষ্কার করতে হয়, তারপর হচ্ছে আপনার লবণ দেওয়া হয়। ছোট হলে ছোটোর দাম, বড় হলে বড়র দাম। এটা আবার বাইরে আপনার রপ্তানি হয় কেজি হিসাবে। আমরা এটা ফিজি কিনি। চায়না দিয়ে এগুলো ওরা চায়নারা কি করে, ওরা ভালো একটা প্রসেস করে যেটা আমরা বাংলাদেশে ওরা পারি না। 20 বছর আগে মোহাম্মদ ইলিয়াস নামে এক ব্যবসায়ী প্রথমে চট্টগ্রাম থেকে শুরু করে ওমাসম রপ্তানি। আতুরাট ডিপো ঘিরে বর্তমানে 8 থেকে 10 জন রপ্তানিকারক ও 30 জন সাপ্লায়ার ও কয়েক হাজার শ্রমিক জড়িত এ খাতে। যদি 1 টন মাল বিক্রি করি 600-700 টাকা বিক্রি যদি করি, এটা হচ্ছে 7 লাখ 8 লাখ টাকা বিক্রি হয়। 7 লাখ টাকা করে বিক্রি হলে আপনার 28 টনে কত হয়?
এক টন হচ্ছে 80 কোটি, 3 কোটির প্লাস। তো 3 কোটির প্লাস হলে যদি একটা মাসে যদি 10টা যায় 3 কোটিতে 33 কোটি, তো বছরে কত যায়? প্রায় 300 কোটির উপরে যায়। কোনো দেশের কোনো কিছু লাগে না, দেশীয় লবণ দিয়ে ওইটা আপনার বিদেশে রপ্তানি হয়। এবং বাংলাদেশে অনেক বিলিয়ন ডলার টাকা আসতেছে। বছরে 50 থেকে 60 কন্টেইনার অ্যামাজন চট্টগ্রাম বন্দর দিয়ে রপ্তানি হয় চীন, হংকং, ভিয়েতনাম সহ নানা দেশে, যার বাজার মূল্য অন্তত 300 কোটি টাকা। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। যান্ত্রিক ব্যস্ততা ভুলে বিনোদনের খোঁজে মানুষ। কোরবানির ব্যস্ততা শেষে ঈদ উৎসবকে রঙিন করে তুলতে রাজধানীর বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোতে দেখা যায় মানুষের ভিড়। ঈদের ছুটিতে মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় ভিড় করেন হাজারো দর্শনার্থী। বিভিন্ন প্রাণী দেখতে শিশুদের নিয়ে আসেন বাবা মায়েরা। সাপ দেখেছি, হাতি দেখেছি, পাখি দেখেছি। ঘুরতে আসছি ঈদের ছুটিতে, সব দেখে ভালো লাগতেছে। বাঘ, জিরাফ, জলহস্তি, বানর সহ বিভিন্ন পশু পাখির খাঁচাগুলোর সামনে দেখা যায় ব্যাপক ভিড়। তবে এবার চিড়িয়াখানায় বাড়তি আকর্ষণ অ্যালবিনো মহিষ ডোনাল্ড ট্রাম্প। সামনাসামনি দেখতে আসছিলাম যে এটা কেমন দেখতে, এটাই আসলে এখন বিশেষ আকর্ষণ ডোনাল্ড ট্রাম্প। মোবাইলে ভিডিও দেখছি কিন্তু এখন সরাসরি দেখে যাই। সাভারের ফ্যান্টাসি কিংডমেও ভিড় জমান অনেকে। বিভিন্ন রাইডও উপভোগ করেছে শিশুরা। বড়দের উচ্ছ্বাসও ছিল চোখে পড়ার মতো। ফ্যান্টাসিতে আসছি ঘুরতে, আমার ওয়াইফকে নিয়ে গোসল করলাম, রাইডে উঠলাম, অনেক ভালো লাগতেছে। বিনোদন কেন্দ্রে এসে যান্ত্রিক জীবনের ক্লান্তি ভোলার সাময়িক সুযোগ পান নানা বয়সী মানুষ। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। শরীয়তপুরে দোকান নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। এ সময় অন্তত অর্ধ শতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। শুক্রবার রাতে নড়িয়া উপজেলার মুলফতগঞ্জ বাজারে দোকান নির্মাণ কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় দুই পক্ষের মধ্যে। এক পর্যায়ে তার রূপ নেয় সংঘর্ষে, উত্তপ্ত হয়ে ওঠে পুরো এলাকা। পরে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় উভয় পক্ষ। কয়েক দফা সংঘর্ষে অন্তত অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এ ঘটনায় অন্তত 5 জন আহত হয়েছেন। পুলিশ জানায় পদ্মার তীর দখল করে দোকান নির্মাণ করছিলেন রাসেল ব্যাপারী নামের এক ব্যক্তি। এতে বাধা দেন স্থানীয় যুবদল নেতা রাজীব সোহেলের সমর্থকরা। অন্যদিকে রাসেল ব্যাপারীর পক্ষে অবস্থান নেন কেদারপুর ইউনিয়ন ছাত্রদল সভাপতি রাব্বি ঢালি। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। আমরা ঘটনার পরপরই পুলিশ এখানে চলে আসি এবং দুপক্ষকে দুদিকে সরাই দিয়ে বর্তমানে নিয়ন্ত্রণে আছে। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলেও জানিয়েছে পুলিশ। সময় সংবাদ, শরীয়তপুর। ঈদের তৃতীয় দিনে পর্যটকের ভিড় বেড়েছে কুয়াকাটায়। পরিবার পরিজন নিয়ে সূর্যোদয় সূর্যাস্তের বেলাভূমিতে বেড়াতে এসেছেন হাজার হাজার পর্যটক। বিস্তারিত জানাতে কুয়াকাটা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শিকদার জাবির হোসেন। ঈদের তৃতীয় দিনে ভিড় বেড়েছে পর্যটন নগরী কুয়াকাটায়। তবে বরাবর আমরা যে ভিড় দেখি সেই ভিড় কিন্তু এবার দেখা যাচ্ছে না। তবে এখানকার পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বলছেন যে আজকে হোটেল মোটেলের বুকিং গতকালের চেয়ে কিছুটা ভালো রয়েছে। হয়তো বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পর্যটকদের পদচারণাও বাড়বে, সেই প্রত্যাশা তারা করছেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সৈকতের বালিয়াড়িতে নানা বয়সী মানুষ তারা সমুদ্র স্নান করছেন, যেহেতু এখন অনেকটা রোদের তাপ বাড়তে শুরু করেছে এবং পর্যটকদের সমুদ্র স্নানের চাহিদাও বেড়েছে। মূলত দেশের দ্বিতীয় বৃহৎ এই সমুদ্র সৈকত বিখ্যাত হলো একই স্থানে দাঁড়িয়ে সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটি উপভোগ করা যায়। এ কারণেই মূলত পর্যটকরা বেছে নিয়ে থাকেন এই পর্যটন কেন্দ্রটিতে। যারা লং ট্যুরের জন্যই কিন্তু এখানে বেশিরভাগ লোক এসে থাকেন। তবে এবার ঈদের দ্বিতীয় দিনে আমরা ঠিক উপচে পড়া ভিড় লক্ষ্য করিনি। তবে তৃতীয় দিন আজকে, যেটি আমরা হোটেল মোটেল মালিকদের সঙ্গে কথা বলে নিশ্চিত হয়েছি যে আজকে গতকালের চেয়ে হোটেল বুকিংয়ের সংখ্যা বেড়েছে। হয়তো বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তারা আরও পর্যটক দেখতে পাবেন, সেই প্রত্যাশাই কিন্তু তারা করছেন।
কুয়াকাটা সৈকতের যে 18 কিলোমিটার থেকে 22 কিলোমিটার বিচ, সেই বিচই কিন্তু এখন পানি অতিরিক্ত, অর্থাৎ ঢেউয়ের তোর বেশি, জোয়ারের তীব্রতা রয়েছে, যার ফলে পর্যটকরা খুব বেশি একটা বিচে নামতে পারছেন না, বিচ ছোট হয়ে এসেছে। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কিন্তু এখন একেবারে সৈকত লাগোয়া, একেবারে যেহেতু ঢেউ একেবারে সৈকতে আশ্রে পড়ছে, সেহেতু এই ঢেউয়ের সঙ্গে অনেকেই দুলছেন এবং বিভিন্নভাবে তারা আনন্দে মেতেছেন। দেশের বিভিন্ন জায়গা থেকেই পর্যটকরা এখানে এসেছেন। আমরা গতকাল দেখেছি এখানে দেশি পর্যটকের পাশাপাশি বিদেশি পর্যটকরাও রয়েছেন। আমরা চীন এবং রাশিয়া দুই দেশের পর্যটকদের সঙ্গে আমাদের দেখা হয়েছে, কথা হয়েছে। তারাও কিন্তু আসলে কুয়াকাটায় এসে তাদের অনুভূতি আমাদের কাছে প্রকাশ করেছিলেন। আর কুয়াকাটা যেহেতু সূর্যোদয় সূর্যাস্তের জন্য দেশের একমাত্র সমুদ্র সৈকত, যার ফলে দেশের মানুষের কাছে এই কুয়াকাটা একটা আলাদা আকর্ষণের জায়গা। এখন যাতায়াত ব্যবস্থা ভালো, সে কারণেও কিন্তু কুয়াকাটার আলাদা একটা চাহিদা রয়েছে। তবে কুয়াকাটার হঠাৎ পর্যটক সংখ্যা আসলে এভাবে দেখা যাচ্ছে কী কারণে, সেটি কিন্তু আসলে অনেকেই বলতে পারছেন না। তবে প্রত্যাশা করছেন যে ঈদের যেহেতু আজ তৃতীয় দিন আর হোটেল বুকিংয়ের সংখ্যাও যেহেতু বেশি আছে, আজ পর্যটকের সংখ্যা আরও বাড়বে এবং শেষ বিকেলে সূর্যাস্ত দেখার জন্য এখানে উপচে পড়া ভিড় দেখা মিলবে, সেই প্রত্যাশাই কিন্তু তারা করছেন। তো এতটুকু ছিল আমার কাছে কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে সব শেষ। কুয়াকাটা থেকে সহকর্মী শিকদার জাবির হোসেন। দাম বেড়ে মধ্যবিত্তের নাগাল ছাড়া হলেও ব্যবহার কমেনি স্বর্ণের, তাও আবার বিশ্ববাজারের তুলনায় খানিকটা বেশি দামে মূল্যবান এই ধাতু কিনতে হয় দেশে, যা মন্দায় ফেলেছে ব্যবসাকে। এমন চিত্র তুলে ধরে খুচরা পর্যায়ে স্বর্ণের দাম কমাতে শতকরা 5% হারে নয়, আগামী অর্থবছর থেকে ভরিতে 2000 টাকা ভ্যাট আরোপের দাবি বাজুসের। সেই সঙ্গে স্বর্ণালঙ্কারের রফতানি বাজার ধরতে স্বর্ণ আমদানি সহজ করার তাগিদ সংগঠনটির। কামরুল হাসান সবুজের রিপোর্ট। স্বর্ণ যেন সোনার হরিণ হয়ে ছুটছে অলংকারের বাজারে। শুধু সৌন্দর্য বৃদ্ধিই নয়, লাভজনক উপায়ে দেশের রিজার্ভ মজুদের কদর ধরে রাখার পাশাপাশি অস্থিতিশীল বিশ্ববাজারে বাজির ঘোড়াও হয়ে ওঠে এই মূল্যবান ধাতু। বিশ্ববাজারের সঙ্গে দাম সমন্বয় করতে গিয়ে চলতি বছরের প্রথম 29 দিনে এক ভরি স্বর্ণের দাম প্রায় 62,000 টাকা বেড়ে হয়েছিল 2,86,000 টাকা। এরপর অবশ্য ওঠানামায় দিন পার করে গেল 25 মেতে হয়েছে 2,38,000 টাকা। অথচ 2021 সালের শুরুতে তা মিলেছে 75,000 টাকার নিচে। এমন দাম বৃদ্ধির সঙ্গে না পেরে প্রত্যাশার পারদি আর উপরে তোলেন না অনেক ক্রেতা। ইচ্ছা করলে এক ভরি ওজনে একটা স্বর্ণ কিনতে পারবেন না। ব্যবসার অবস্থা এখন খুবই খারাপ। আজকে কমা কালকে বাড়া, এই ইস্যুগুলোর কারণে কাস্টমারও কম। 5% ভ্যাট, কাস্টমাররা এটাও অ্যাফোর্ড করতে পারে না। বাজার বাস্তবতায় মধ্যবিত্তের হাতছাড়া হলেও স্বর্ণের ব্যবহার আসলে মোটের উপরও কমেনি বলে দাবি করে বাজুস বলছে, বেড়েছে বিদেশ থেকে অলংকার নিয়ে আসার প্রবণতা। বিদেশের থেকে আমাদের দেশের স্বর্ণ মূল্য এত ডিফারেন্স কেন? ধরেন আমি এক ভরি স্বর্ণ আপনি আমদানি করলেন, 5,000 টাকাই ধরলাম, এটা হলে কি আমার আমদানি খরচ। ডিলারের কাছ থেকে আনার সময় আমাকে 12,500 টাকা ভ্যাট দিতে হচ্ছে, 5%, যেটা আজকের বাজার যদি আমি 2.5 লাখ টাকা ধরি। আবার যখন আমি কাস্টমারের কাছে বিক্রি করব অলংকার তৈরি করে, তখন কাস্টমারের কাছ থেকে আবার 12,500 টাকা 5% আমি আদায় করে সেটা গভর্নমেন্টের কোষাগারে জমা দিতে হবে। ডিলারও কোনো 1 টাকা প্রফিট করেন নাই, আমি খুচরা বিক্রেতা, আমারও কিন্তু কোনো প্রফিট আমি। আন্তর্জাতিক বাজারের থেকে স্বর্ণের মূল্য, অলংকারের মূল্য ডিফারেন্স হয়ে যাচ্ছে আপনার কত, 30,000 টাকা। সরকার এটা সম্পূর্ণ দায়ীকে সরকার। একই রকম তথ্য দিচ্ছে ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলও। সংগঠনটির পরিসংখ্যান 2024 সালে বিশ্বে দৈনিক গড়ে $230 বিলিয়ন স্বর্ণ লেনদেন হলেও 2025-এ তা দাঁড়ায় $354 বিলিয়ন। এভাবে বেড়ে চলে বর্তমানে $31 ট্রিলিয়ন মূল্যের স্বর্ণের আন্তর্জাতিক বাজারে 44% যোগান দেয় বিভিন্ন দেশের স্বর্ণালংকার। সম্ভাবনার এই বাজার ধরতে স্বর্ণ আমদানিতে নীতি জটিলতা দূর করার তাগিদ বাজুসের। ইম্পোর্ট কস্ট বেশি, এখানে আপনার ভ্যাটের সমস্যা, 16টা বা 18টা সংস্থার উপস্থিতিতেই স্বর্ণটাকে আপনাকে এই খালাস করতে হয়। এই সমস্ত জটিলতার কারণে প্রায় অসম্ভব একজন আমদানিকারককে বা একজন ডিলারকে এই স্বর্ণ আমদানি করা। তবে দেশের ক্রেতাকে বঞ্চিত করে বিদেশের বাজার ধরতে চান না ব্যবসায়ীরা, তাই তো মধ্যবিত্তের হাতে উচ্চ মূল্যের স্বর্ণালংকার তুলে দিতে আসছে বাজেটে 5% হারে ভ্যাট বাতিল করে ভরিতে 2,000 টাকা করার দাবি সংগঠনটির। 5% ভ্যাট আদায় করার পদ্ধতি এখন বলবৎ আছে। আমরা এটাকে পরিবর্তন চাচ্ছি, সেটা হলো গিয়ে আপনার পার্সেন্টেজে না গিয়ে প্রতি ভরিতে 2,000 টাকা ভ্যাট আদায় করা হোক। এই অবস্থায় সম্ভাবনা বিবেচনায় সরকারকে নীতি কৌশল সাজানোর পরামর্শ অর্থনীতিবিদদের। রপ্তানির
ক্ষেত্রে ব্যবহার করার জন্য যে আমদানি, তো সেটাকে সহজ করতে হবে এবং একই সঙ্গে এখানে যে ভ্যাট রয়েছে সেটা 5% থেকে কমিয়ে ইফেক্টিভলি কনসিডার করতে হবে। আমদানি না হওয়ায় বর্তমানে দেশে স্বর্ণের ঠিক কি পরিমাণ চাহিদা রয়েছে অনুমান নির্ভর ছাড়া সুনির্দিষ্ট কোনো তথ্য নেই বলেও জানিয়েছে বাজুস। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। সময় দেশের বাইরের খবর। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর পর এবারই প্রথম শান্তির পথে হাঁটছে ওয়াশিংটন ও তেহরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদন না মেলায় এবং তেহরানের পক্ষ থেকে শর্তহীন সুর নরম না করায় চুক্তিটি এখনও ঝুলন্ত অবস্থায় রয়েছে। তবে 3 মাসের রক্তক্ষয়ী ও অর্থনৈতিকভাবে বিধ্বংসী এই সংঘাতের পর বিশ্ববাজার ও ভূ রাজনীতিতে এই সম্ভাব্য চুক্তি নতুন আশার আলো দেখাচ্ছে বলে মত বিশ্লেষকদের। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ আরও 60 দিন বৃদ্ধি এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুনরায় সচল করার বিষয়ে একটি খসড়া চুক্তি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। হোয়াইট হাউস সূত্র ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এই অগ্রগতিকে খুব কাছাকাছি বলে অভিহিত করেছেন। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও এই সমঝোতা স্মারকে চূড়ান্ত স্বাক্ষর করেননি এবং নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ইরানের পরমাণু কর্মসূচি পুরোপুরি ধ্বংসসহ একাধিক কঠিন শর্ত জুড়ে দিয়েছেন। এদিকে তেহরান স্পষ্ট জানিয়েছে তারা যুক্তরাষ্ট্রের কোনো হুমকির ভাষা বা মৌখিক আশ্বাসে বিশ্বাসী নয়, বরং ওয়াশিংটনের বাস্তব পদক্ষেপ দেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। ইরানের প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই ট্রাম্পের শর্তগুলোকে একতরফা দাবি বলে প্রত্যাখ্যান করেছেন। তাসনিম ও ফার্স্ট নিউজ এজেন্সির মতো ইরানি সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে খসড়া চুক্তিতে পরমাণু স্থাপনা ধ্বংসের কোনো শর্ত নেই। তবে হরমুজ প্রণালী সচল করার বিপরীতে ইরানের ওপর থেকে মার্কিন নৌ অবরোধ ও তেল বিক্রির নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। গত 3 মাসের এই যুদ্ধকে মার্কিন বিশ্লেষক ও অর্থনীতিবিদরা ট্রাম্প প্রশাসনের জন্য একটি কৌশলগত বিপর্যয় হিসেবে আখ্যা দিয়েছেন। এই সংঘাতের কারণে মার্কিন শেয়ার বাজারে ধস, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম প্রায় 50% বৃদ্ধি এবং সেমিকন্ডাক্টর ও সার শিল্পের কাঁচামাল সরবরাহ ব্যাহত হওয়ায় বিশ্ব অর্থনীতি $1 ট্রিলিয়ন ক্ষতির মুখে পড়েছে। আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর ইরানি শাসন ব্যবস্থা আরও কট্টরপন্থী ও শক্তিশালী হয়ে উঠেছে। এ কারণে যুদ্ধের কোনো মূল লক্ষ্যই অর্জন করতে পারেনি ওয়াশিংটন। সম্ভাবনাময় এই চুক্তির সমান্তরালেই দুই পক্ষের মধ্যে চরম অবিশ্বাসের জেরে মাঠ পর্যায়ে সামরিক উত্তেজনা এখনও অব্যাহত রয়েছে। সম্প্রতি মার্কিন সেন্ট্রাল কমান্ড ইরানের একাধিক ড্রোন ও নিয়ন্ত্রণ কেন্দ্র ধ্বংস করার দাবি করেছে, যার জবাবে কুয়েতের মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরানের রেভলিউশনারি গার্ডস IRGC। অন্যদিকে ওমান যেন হরমুজ প্রণালীতে ইরানের সঙ্গে কোনো শুল্ক চুক্তি না করে সেজন্য ওমানকে সরাসরি হামলার হুমকি দিয়ে রেখেছেন প্রেসিডেন্ট ট্রাম্প, যা পুরো আলোচনা প্রক্রিয়াকে অত্যন্ত নাজুক করে তুলেছে বলে মনে করেন বিশ্লেষকরা। নাদিম মারজান, সময় সংবাদ। গাজায় যুদ্ধবিরতির চুক্তি কেবলই কাগজে কলমে, বাস্তবে বিমান ও ড্রোন হামলায় প্রতিনিয়ত প্রাণ হারাচ্ছেন একের পর এক ফিলিস্তিনি। সম্প্রতি গাজা সিটির একটি আবাসিক ভবনে ইসরায়েলি হামলায় 5 শিশুসহ অন্তত 10 জন নিহত হয়েছেন। আন্তর্জাতিক চুক্তি অমান্য করে উপত্যকা জুড়ে ইসরায়েল সামরিক বাহিনী তাদের নিয়ন্ত্রণ ও আগ্রাসন ক্রমশ বাড়িয়েই চলেছে। মার্কিন মধ্যস্থতায় হওয়া শান্তি চুক্তি ও যুদ্ধবিরতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গাজা জুড়ে অব্যাহত রয়েছে ইসরায়েলের ভয়াবহ বিমান ও ড্রোন হামলা। সম্প্রতি গাজা সিটির একটি আবাসিক ভবনে ইসরায়েলি হামলায় শিশুসহ বেশ কয়েকজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েলের দাবি তারা হামাসের ব্যাটালিয়ন কমান্ডার ইমাদ আসলিমকে লক্ষ্য করে এই হামলা চালিয়েছে। এর ঠিক আগের দিনই হামাসের সামরিক শাখার নবনিযুক্ত প্রধান মোহাম্মদ ওদেহ সপরিবারে ইসরায়েলি হামলায় নিহত হন। এছাড়া খান ইউনিস ও আল তুফা এলাকায় পৃথক হামলায় আরও কয়েকজন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এদিকে গাজা অভিমুখে যাওয়া ত্রাণবাহী জাহাজের ফিলিস্তিনপন্থী ফরাসি মানবাধিকার কর্মীদের ওপর ইসরায়েলি বাহিনীর বর্বর নির্যাতনের ঘটনা সামনে এসেছে। ফ্লোটিলা থেকে আটক কয়েকশো অ্যাক্টিভিস্টের ওপর যৌন সহিংসতা, মারধর, তীব্র ঠান্ডার মধ্যে ফেলে রাখা এবং প্রতিনিয়ত অবমাননার অভিযোগ উঠেছে। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী শন নোয়েল ব্যারট ফরাসি নাগরিকদের ওপর নির্যাতনের বিষয়টি তদন্ত করতে পাবলিক প্রসিকিউটরকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছেন।
বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক মহলের উদ্বেগ সত্ত্বেও কোনো কার্যকর নিষেধাজ্ঞা না থাকায় ইসরায়েল তার আগ্রাসী নীতি জারি রেখেছে। বর্তমান বৈশ্বিক রাজনীতিতে ইরান ও লেবানন সংকটের দিকে বিশ্ববাসীর নজর থাকার পূর্ণ সুযোগ নিচ্ছে নেতানিয়াহু প্রশাসন। মার্কিন প্রশাসন গাজা পরিস্থিতি নিয়ে দৃশ্যত উদাসীন থাকায় এবং তথাকথিত বোর্ড অব পিস নিষ্ক্রিয় ভূমিকা পালন করায় গাজার ফিলিস্তিনিদের ভবিষ্যৎ এবং তাদের স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার চরম হুমকির মুখে পড়েছে। আন্তর্জাতিক আইনকে বুড়ো আঙুল দেখিয়ে এবং বিশ্ব সম্প্রদায়ের নীরবতার সুযোগ নিয়ে গাজাকে অবরুদ্ধ করে ফেলেছে ইসরায়েল। যুদ্ধবিরতির আড়ালে প্রতিনিয়ত হামলা এবং ফিলিস্তিনিদের চিরতরে বিতাড়িত করার এই নির্মম নীতি মধ্যপ্রাচ্যের সংকটকে এক অন্ধকার ও অনিশ্চিত গন্তব্যের দিকে ঠেলে দিচ্ছে। নাদিম মারজান, সময় সংবাদ। আফ্রিকায় মহামারীর রূপ নেয়া প্রাণঘাতী ইবোলা ভাইরাস নিয়ে বিশ্বজুড়ে তৈরি হয়েছে তীব্র আতঙ্ক। কঙ্গো ও উগান্ডায় ছড়িয়ে পড়া ইবোলার বিরল বুন্দিবুগীয় স্ট্রেইনের কোনো প্রতিষেধক না থাকায় বাড়ছে মৃত্যুর মিছিল। কঙ্গোর ইতুরি প্রদেশে এ পর্যন্ত 906 জন আক্রান্তের মধ্যে মৃত্যু হয়েছে 223 জনের। এমন পরিস্থিতিতে আক্রান্ত মার্কিন নাগরিকদের চিকিৎসার জন্য কেনিয়াতে মার্কিন কোয়ারেন্টাইন সেন্টার খোলার প্রচেষ্টায় দেশটির আদালত নিষেধাজ্ঞা জারি করেছে। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গেব্রেয়েসাস কঙ্গো সফর করে যুদ্ধবিরতি এবং বৈশ্বিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন। আফ্রিকার কঙ্গোতে শুরু হওয়া ইবোলার বিরল ও মারাত্মক বন্দিবুগীয় স্ট্রেইনটি বর্তমানে প্রতিবেশী উগান্ডাতেও ছড়িয়ে পড়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে অঞ্চলটিতে এরই মধ্যে বেশ কয়েকজন মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন। এই স্ট্রেইনের সুনির্দিষ্ট কোনো অনুমোদিত ভ্যাকসিন বা চিকিৎসা না থাকায় পরিস্থিতি দিন দিন জটিল হচ্ছে। এর মধ্যেই উগান্ডা কঙ্গোর সঙ্গে তাদের সীমান্ত পুরোপুরি বন্ধ করে দিলেও বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ভ্রমণ নিষেধাজ্ঞার বিরোধিতা করে একে অনর্থক বলে আখ্যা দিয়েছে। এদিকে মহামারী কবলিত এলাকা থেকে আক্রান্ত বা সংক্রমিত মার্কিন নাগরিকদের চিকিৎসার জন্য কেনিয়াতে 50 শয্যার একটি কোয়ারেন্টাইন সেন্টার খোলার পরিকল্পনা করেছিল যুক্তরাষ্ট্র। কিন্তু কেনিয়ার উচ্চ আদালত মার্কিন অর্থায়নে নির্মিতব্য এই ইবোলা আইসোলেশন সেন্টারের কার্যক্রমের উপর অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা জারি করেছে। কেনিয়ার মানবাধিকার সংস্থা কাতিবা ইনস্টিটিউট এবং চিকিৎসকদের বৃহত্তম ইউনিয়ন KMPDU সরকারের এই গোপন চুক্তির তীব্র সমালোচনা করে একে দেশের বায়োসিকিউরিটির জন্য বড় হুমকি বলে উল্লেখ করেছে। চিকিৎসকরা হুঁশিয়ারি দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের জন্য বিপজ্জনক হলে কেনিয়ার জন্যও বিপজ্জনক। দীর্ঘ 3 দশকের সশস্ত্র গোষ্ঠীগুলোর সহিংসতায় জর্জরিত কঙ্গোর উত্তর পূর্বাঞ্চলীয় ইতুরি প্রদেশে ইবোলার প্রাদুর্ভাব সবচেয়ে ভয়াবহ আকার ধারণ করেছে। সেখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গেব্রেয়েসাস নিজে উপস্থিত হয়ে আক্রান্তদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন এবং টিকাদান ও চিকিৎসা কার্যক্রম নির্বিঘ্ন করতে সব যুদ্ধরত পক্ষকে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। তবে স্থানীয় বাসিন্দাদের কঠোর চিকিৎসা বিধি ও দাফন প্রক্রিয়া নিয়ে ক্ষোভের কারণে স্বাস্থ্য কেন্দ্রগুলোতে হামলার ঘটনাও ঘটেছে। চলমান এই মানবিক সংকটে কঙ্গোর রেড ক্রস সোসাইটি, IFRC এবং ICRC সহায়তায় স্বেচ্ছাসেবকদের সুনির্দিষ্ট প্রশিক্ষণ দিয়ে মাঠে নামিয়েছে। স্বেচ্ছাসেবকরা ব্যক্তিগত সুরক্ষামূলক সরঞ্জাম পরে জীবনের ঝুঁকি নিয়ে ভাইরাসের সংক্রমণ রোধে নিরাপদ ও মর্যাদাপূর্ণ দাফন সম্পন্ন করছেন। একই সঙ্গে বাস্তুচ্যুত মানুষের আশ্রয় শিবিরগুলো ইবোলার লক্ষণ, প্রতিরোধ ব্যবস্থা এবং দ্রুত স্বাস্থ্য কেন্দ্রে রিপোর্ট করার বিষয়ে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি মনস্তাত্ত্বিক সহায়তা দিয়ে যাচ্ছেন। নাদিম মারজান, সময় সংবাদ। দেখছেন সকালের সময়। মালদ্বীপ ম্যাচের ফলাফল ভুলে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে সেরাটা দিতে চায় বাংলাদেশ নারী ফুটবল দল। লাল সবুজ মেয়েদের ডিফেন্স ও আক্রমণ ভাগ নিয়ে বিশেষ কাজ করছেন হেড কোচ পিটার বাটলার। ভারতের বিপক্ষে পূর্ণ 3 পয়েন্ট নিয়েই সেমিফাইনাল খেলতে চায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ম্যাচ ডের পরদিন বাংলাদেশ দল অনুশীলন না করলেও নিজেদের ঝালিয়ে নিয়েছে স্বাগতিকরা। ভারতের গোয়া থেকে ফাইম ইসলামের রিপোর্ট। হ্যাট্রিক সাফের শিরোপা জিততে এসে শুরুটা প্রত্যাশিত হয়নি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশের। ডিফেন্সের ভুল, সেই সঙ্গে আক্রমণ ভাগের সমন্বয়হীনতা। প্রথম ম্যাচেই ফুটে উঠেছে দলের দুর্বলতাগুলো। মালদ্বীপের বিপক্ষে পারফরমেন্সে তাই হতাশ নারী ফুটবলাররাও। ম্যাচ ডের পরদিন পূর্ব নির্ধারিত অনুশীলন না করে রিকভারি সেশন করেছে পিটার বাটলার শিষ্যরা। আরব সাগরের পারে গোয়ার বিচে পুরোদমে নতুন শুরুর অপেক্ষায় ঋতুপর্ণা আনিকারা। মালদ্বীপের বিপক্ষে যা হয়েছে তা ভুলে ভারত ম্যাচে মনোযোগ দিতে চান ফুটবলাররা। ভারতের বিপক্ষে নিজেদের সেরাটা দিয়ে স্বাগতিকদের চাপে রাখতে চায় মালদ্বীপের বিপক্ষে লাল সবুজদের ম্যাচে ফেরানোর কাণ্ডারি সুরভি আকন্দ প্রীতি। আমাকে যদি কোচে খেলায় আমি আমার বেস্টটা দিয়ে খেলবো,
ভালো পারফরমেন্স করার চেষ্টা করব। মালদ্বীপের বিপক্ষে যে ভুলগুলো করেছে নারী ফুটবলাররা, ভারতের বিপক্ষে সেই ভুলের পুনরাবৃত্তি চায় না বাটলার শিষ্যরা। ডিফেন্স সহ আক্রমণ ভাগ নিয়ে ভারত ম্যাচের আগে কাজ করবেন লাল সবুজ কোচ। কালকে খেলায় দেখেছেন যে ডিফেন্সে একটু প্রবলেম আছে, এটা নিয়ে আমরা কাজ করছি, স্যাররাও কাজ করবে। কালকে যেহেতু ট্রেনিং আছে, এটা নিয়ে স্যাররা কথা বলবে আমাদের সাথে। ইন্ডিয়ার সাথে আগেও আমরা খেলেছি, এবারও খেলবো। অবশ্যই তারা শক্তিশালী টিম, আমরা আমাদের বেস্ট দিয়ে খেলার চেষ্টা করি। চাপের কিছু নাই, ওরাও শক্তিশালী টিম, আমরাও শক্তিশালী টিম। 50-50 খেলা হবে, যারা চান্স পাবে তারা অবশ্যই চান্স নেওয়ার ট্রাই করবে। বাংলাদেশ ম্যাচের আগে চাপে থাকবে ভারত। প্রীতি শামসুন্নাহাররা এমন মন্তব্য করলেও টিম হোটেলে স্বাগতিকদের দেখা গেছে অনেকটাই নির্ভার। ফুল খেলার পাশাপাশি আত্মবিশ্বাস নিয়েই অনুশীলনে গেছে টিম ইন্ডিয়া। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ভারত, গোয়া। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের মহারণে আজ পিএসজির চ্যালেঞ্জ নেবে আর্সেনাল। প্রস্তুত হাঙ্গেরির পুসকাস অ্যারেনা। পিএসজির টানা দ্বিতীয় নাকি আর্সেনালের হাতে উঠবে প্রথম শিরোপা। ইউরোপ সেরার লক্ষ্যে জয় চায় দুদলই। সমর্থকদের নিরাপত্তা ও সম্প্রচারকারী প্রতিষ্ঠানের সুবিধার কথা বিবেচনা করে 3 ঘন্টা এগিয়ে আনা হয়েছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচ। হাঙ্গেরির পুসকাস অ্যারেনায় ম্যাচটি শুরু হবে রাত 10টায়। আর কদিন পরই ফুটবল বিশ্বকাপ জ্বরে কেঁপে উঠবে বিশ্ব। তার আগে আরও এক ফুটবল যুদ্ধের জন্য প্রস্তুত হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট। বর্ণিল সাজে সেজে উঠেছে পুসকাস অ্যারেনা। এখানেই 67,000 দর্শক মেতে উঠবে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের রোমাঞ্চ আর উন্মাদনায়। ইউরোপের ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের মহারণে কার হাতে উঠবে ট্রফি? পিএসজি না আর্সেনাল? আর্সেনালের প্রথম নাকি রিয়াল মাদ্রিদের পর দ্বিতীয় দল হিসেবে ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন্স লিগ জিতবে পিএসজি? দুদলের হাই ভোল্টেজ ফাইনাল দেখতে এরই মধ্যে ম্যাচ ভেন্যুতে ভিড় করতে শুরু করেছেন দর্শকরা। গত মৌসুমে 6 শিরোপা জেতা পিএসজি এ মৌসুমেও অপ্রতিরোধ্য। আক্রমণ ভাগে ব্যালন ডিওর জয়ী উসমান দেমবেলের সঙ্গে থাকছেন জর্জিয়ার উইঙ্গার খিচা কাভারেস্কাইয়া, বারকোলা ও গনসালো রামোস। মাঝমাঠে গতি ও নিয়ন্ত্রণ ধরে রাখতে ভিতিনিয়া, ফ্যাবিয়ান রুইজ ও ওয়ারেন জাইরে এমেরির ওপর ভরসা রেখেছেন স্প্যানিশ মাস্টার মাইন্ড। রক্ষণে হালকা চোট থাকলেও কোচের ভরসা আশরাফ হাকিমি। গত বছর চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে এই পিএসজির কাছে হেরেই বিদায় নিয়েছিল আর্সেনাল। মাত্র 1 সপ্তাহ আগে 22 বছরের অপেক্ষার অবসান করে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের উল্লাসে মেতে ওঠে গানাররা। এবার 2006 সালের পর দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠে অধরা শিরোপার স্বাদ নিতে চান আর্তেতা। ইনজুরি থেকে ফিট হয়ে ওঠার অপেক্ষায় জুরেন টিম্বার। খেলতে পারবেন না বেন হোয়াইট। গোল পোস্টে থাকছেন যথারীতি রায়া। আক্রমণে সাকা, হাভার্সের সঙ্গে থাকবেন ট্রসার্ড। রক্ষণে থাকছেন ওডেগার্ড, রাইস ও এইজে। চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসে প্রথমবারের মতো এক দেশের 2 কোচ মুখোমুখি হচ্ছেন ফাইনালের মঞ্চে। লুই এনরিক ও মিকেল আর্তেতার সামনে তাই ইতিহাসের হাতছানি। মহাকাব্যিক ফাইনালের আগে দুদলের দেখা হয়েছে মোট 7 বার। এর মধ্যে 2টি করে জয় পেয়েছে দুদল, 3টি ম্যাচ হয়েছে ড্র। পারভিন আক্তার, সময় সংবাদ। বিশ্বকাপের আগে নকল জার্জিতে সয়লাব আর্জেন্টিনার বাজার। বিক্রি হওয়া জার্জির 80% নকল। দেশটিতে চলমান মুদ্রাস্ফীতি আর অফিশিয়াল জার্জিতে উচ্চ হারের কর থাকায় ক্রেতাদের কাছে প্রাধান্য পাচ্ছে এসব নকল পণ্য। কেবল কাতার বিশ্বকাপেই বিশ্বজুড়ে বিক্রি হয় আর্জেন্টিনার 45 লাখেরও বেশি জার্সি। সংখ্যাটা শুধুমাত্র অফিসিয়াল জার্সির। আনঅফিসিয়াল কিংবা নকল জার্সির সংখ্যা নিয়ে কোনো হিসেব নেই। এবারও আকাশ ছোঁয়া চাহিদা আকাশি নীল জার্সির। তবে নকল জার্সির দাপটে কোন ঠাসা অ্যাডিডাস। খোদ বুয়েন্স এইরেসেই বিক্রি হওয়া জার্সির 70 থেকে 80% নকল। আর্জেন্টিনায় চলমান মুদ্রাস্ফীতিতে মাথাপিছু আয় কমেছে মানুষের। এছাড়া অফিসিয়াল জার্সির ওপর উচ্চ হারের কর থাকায় তা এখন সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে। মূলত এ কারণেই নকল জার্সির দিকে ঝুঁকছে আর্জেন্টাইনরা। দামের পার্থক্যটাও অনেক। নকল জার্সির চাহিদার বিষয়টি আমাদের পর্যবেক্ষণে আছে। এখানে বিক্রি হওয়া 70 থেকে 80% উৎসই সন্দেহজনক, অর্থাৎ এগুলো গোপন কারখানায় তৈরি হয়েছে। অবশ্যই এটা ক্ষতিকর, তবে করও কমাতে হবে। আনঅফিসিয়াল হলেও কাপড়ের মান বুঝে চাহিদা ফুটবল প্রেমীদের মাঝে। আর সে চাহিদা বুঝেই নকল জার্সিতে ব্যবহার করা হচ্ছে ভালো মানের কাপড়। ভক্তরা অবশ্য তাতেই খুশি। আমদানি করা জার্সিগুলোর মধ্যে যেটার মান সবচেয়ে ভালো সেটারও দাম 50
50,000 পেজোস। সেখানে এডিডাসের জার্সির দাম 1.5 লক্ষ পেজোসেরও বেশি, যা প্রায় 106 মার্কিন ডলারের বেশি। এখান থেকে আপনি যে জার্সি 3টা পাবেন, একই মূল্যে ওখানে পাবেন একটা। আনঅফিসিয়াল হলেও কাপড়ের মান বুঝে চাহিদা ফুটবল প্রেমীদের মাঝে, আর সে চাহিদা বুঝে ওই নকল জার্সিতেই ব্যবহার করা হচ্ছে ভালো মানের কাপড়। ভক্তরা অবশ্য তাতেই খুশি। সত্যিটা হলো আমাদের পরিবারে সবাই আনঅফিসিয়াল জার্সি কিনি, কারণ অফিসিয়ালগুলো অনেক দামি। তবে এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে জার্সি সত্য কেনা অ্যাডিডাস। চড়া মূল্যে 2038 পর্যন্ত আর্জেন্টিনার জার্সি সত্ত্বের মালিক এই ব্র্যান্ড। তবে নকলের দাপটে অসহায় তারাও। সাব্বির মিথুন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জেনে দিচ্ছি আরও একবার। বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী আজ। তাঁর পথ অনুসরণ করলে বদলে যেত বাংলাদেশ, বলছেন প্রবীণ রাজনীতিবিদরা। কোন দল নিষিদ্ধের পক্ষে নয় বিএনপি, ক্ষমা না চাইলে জনবিচ্ছিন্নই থাকবে আওয়ামী লীগ। জামাতের সঙ্গে জোটে এনসিপির সাংগঠনিক ক্ষতি দেখছেন মির্জা ফখরুল। এবং রাজধানীর বর্জ্য অপসারণ কাজ ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী। কয়েক জায়গায় বর্জ্য পড়ে থাকতে দেখে ক্ষোভ, গাফিলতির দায়ে 2 সিটির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা বরখাস্ত। এই ছিল সকালের সময়। এরপর আন্তর্জাতিক সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী আমিরুল আলিম। ধন্যবাদ ইমদাদ। আন্তর্জাতিক সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।